আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। 5ই আগস্টের ঘটনায় নৌবাহিনী প্রধানের যে ভূমিকা, তাতে তিনি একই সময়ে অন্তত অবসরে যেতে পারবেন যখন ওয়াকারুজ্জামান এবং বিমান বাহিনী প্রধান হাসান মাহমুদ খানও যেতে পারবেন, সে প্রত্যাশাটা তার যেমন ছিল, সেই ধারণাটা সশস্ত্র বাহিনীর ভেতরে একটা পক্ষের ছিল, কারণ ওয়াকারুজ্জামান এই নাজমুল হাসানকে সমর্থন দিয়ে আসছিলেন। কিন্তু শেষ পর্যন্ত নাজমুল হাসানের চাকরির সময়সীমা বৃদ্ধি করা হয় নাই। বাংলাদেশের সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান, বিমান বাহিনী প্রধান হাসান মাহমুদ খান এবং আগামী 23শে জুলাই পর্যন্ত দায়িত্ব পালন করবেন যে নৌবাহিনী প্রধান, সেই অ্যাডমিরাল নাজমুল হাসান, তারা পরস্পর ঘনিষ্ঠ বন্ধু। সশস্ত্র বাহিনীতে তারা একই কোর্সের সদস্য হিসেবে ঢুকেছেন, সমসাময়িক এবং কোর্সমেট হিসেবে তাদের মধ্যে পুরো পেশাগত জীবনেই ঘনিষ্ঠতা বহাল ছিল। এবং এরাই যখন পরপর নৌবাহিনী প্রধান, বিমান বাহিনী প্রধান এবং সেনা প্রধান হলেন আওয়ামী লীগ আমলের শেষ দিকে এসে, তখন থেকেই এই কথাটা সশস্ত্র বাহিনীর ভেতরে ভীষণভাবে প্রচলিত যে কোর্সমেট হিসেবে এতটা ঘনিষ্ঠ তিনজন যে শেষ পর্যন্ত নিজ নিজ বাহিনীর প্রধান হতে পারলেন, সেটা একটা দারুণ ব্যাপার বটে। ওয়াকারুজ্জামান তাদের ভেতরকার এই ইউনিক বা দারুণ ঘনিষ্ঠতা, বন্ধুত্বের বিষয়টাকে সব সময় বজায় রেখেছেন। এবং 5ই আগস্ট আমরা অনেকেই যেমন প্রথম লক্ষ্য করলাম বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে যেমন চিনলাম, তেমনি আমরা দেখলাম তিনি তার দুই কাঁধে বিমান বাহিনী প্রধান এবং নৌবাহিনী প্রধানকে নিয়ে হাজির হয়ে ঘোষণা দিচ্ছেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলে গেছেন এবং একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠনে বা পরবর্তী সরকার গঠনে তারা এখন কাজ শুরু করবেন। এবং এরা এই তিন বাহিনী প্রধানই একসঙ্গে যেন ঘোষণা দিলেন ওয়াকারুজ্জামানের কণ্ঠে যে এই মুহূর্ত থেকে তারা বাংলাদেশের জনগণের জানমালের দায়িত্ব নিলেন। কিন্তু জানমালের দায়িত্ব তারা কতটুকু নিয়েছেন 2024-এর আগস্টের পর থেকে এ নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। কিন্তু এই তিন প্রধান যে বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ আলোচিত তিনজনের একটা জুটি সশস্ত্র বাহিনীর, সেটা নিশ্চিতভাবেই বলা যায়। কারণ এর আগে যতবার বাংলাদেশের সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা নানা সময় হাজির হয়ে জনগণের সামনে আমাদের জানমালের দায়িত্ব নিয়েছেন, কখনো সেনা প্রধানকে বা সেনা কোনো কর্মকর্তাকে পাশে বিমান বাহিনী বা নৌবাহিনীর প্রধানদেরকেও সাথে নিয়ে আসতে দেখা যায়নি। এরপর ওয়াকারুজ্জামান শুধু যে সেদিন জাতির সামনে হাজির হওয়ার সময় দুকাঁধে দুজনকে নিয়ে হাজির হলেন তাই নয়, সেই 5ই আগস্টেই মনে করে দেখুন, রাষ্ট্রপতি যখন বক্তৃতা দিলেন জাতির উদ্দেশ্যে এবং সেই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর বক্তৃতায় তিনি বললেন যে খুব শিগগিরই একটা নির্বাচনের ব্যবস্থা করা হবে, খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হবে, সেই 5ই আগস্ট রাতের সেই বক্তৃতার সময়ও কিন্তু তিন বাহিনী প্রধান একেবারে পাশাপাশি দাঁড়িয়ে থাকলেন রাষ্ট্রপতির কাঁধের ওপরে। এবং এসব দিয়ে একটা বার্তা ওয়াকারুজ্জামান সুস্পষ্টভাবে জাতির উদ্দেশ্যে, আমাদের উদ্দেশ্যে দিতে চেয়েছেন যে তারা ঐক্যবদ্ধ, সেনাবাহিনী যা করছে একা করছে না, সেনা প্রধানও যা করছেন একা করছেন না, তার সঙ্গে নৌবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী প্রধান, বিমান বাহিনী প্রধান সকলেই আছেন। যা পরিণতি হবে, যা প্রশংসা, যা সমালোচনা, তা যেন সকলকেই একত্রে করা হয়। ইউনূস আমলে প্রথাটাই দাঁড়িয়ে গিয়েছিল এরকম যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান যমুনা যাচ্ছেন তার দুই কাঁধে বিমান বাহিনী প্রধান আর নৌবাহিনী প্রধানকে নিয়ে তিনি রওনা হয়েছেন। এক দফা একমাত্র ঈদের সাক্ষাতে বাহিনীর প্রধানেরা স্ত্রীদেরকে নিয়ে আলাদা আলাদা করে ইউনূসের সঙ্গে দেখা করলেও এমনি কাজের বৈঠক সব সময় তারা একসঙ্গে করেছেন। আর অন্যদিকে ওই যে বঙ্গভবনে যে রাষ্ট্রপতিকে তারা সমর্থন দিয়ে এসেছেন 2024-এর 5ই আগস্ট, সেই সমর্থনটাও তারা বরাবর বহাল রেখেছেন। রোজার ইফতার খেতে কিংবা ঈদের শুভেচ্ছা বিনিময়ে কিংবা স্বাধীনতা দিবস, বিজয় দিবসে বঙ্গভবনের সকল আনুষ্ঠানিকতায় তিন বাহিনী প্রধানই একত্রে একসঙ্গে গিয়ে উপস্থিত হয়েছেন। ওয়াকারুজ্জামানের এ বার্তাটা তাই পরিষ্কার ছিল যে যা হবে, যা হচ্ছে সব একসাথে হচ্ছে এবং যা হবে তাও একসাথে হবে। কাজেই এই তিন বাহিনী প্রধানের যেন এক পরিণতি হয়, সেটাও যে ওয়াকারুজ্জামান চান, সেটাও ভীষণভাবে বাংলাদেশের রাজনৈতিক, সামরিক, বেসামরিক
অঙ্গনে একটা আলোচিত বিষয় হয়েছে। এই 3 জনের একজন, এই 3 মাস্কেটিয়ার্সের প্রথম জন অবসরে যাচ্ছেন এবং তিনি 23শে জুলাই অবসর গ্রহণ করবেন। নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নাজমুল হাসান। নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নাজমুল হাসান দায়িত্ব নিয়েছিলেন 2023-এর জুলাইয়ে, কাজেই তার মেয়াদ এ দফায় শেষ হলো এবছরে এসে। কিন্তু ওয়াকারুজ্জামান আর বিমান বাহিনী প্রধান হাসান মাহমুদ খান দুজনেই 2024-এর জুনে দায়িত্ব নিয়েছিলেন, কাজেই 2027-এর জুনে গিয়ে তাদের দায়িত্ব শেষ হবে। নৌবাহিনী প্রধান নাজমুল হাসান কি করেন, তিনি কি ধরনের অবসর জীবন যাপন করেন, বাংলাদেশেই থাকতে থাকেন নাকি বাংলাদেশ থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেন, এ বিষয়গুলো নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এত আলোচনা হচ্ছে কারণ নৌবাহিনী প্রধান নাজমুল হাসান হচ্ছেন এই 3 বাহিনী প্রধানের মধ্যে ওয়াকারুজ্জামানের পাশাপাশি 5ই আগস্টের সিদ্ধান্ত গ্রহণ থেকে শুরু করে 5ই আগস্টের আগেও সেনাবাহিনী কি ধরনের ভূমিকা রাখবে 2024-এর জুলাই আগস্টের আন্দোলনে, এ বিষয়ে ওয়াকারুজ্জামানকে সশস্ত্র বাহিনীর ভেতরে যারা প্রভাবিত করেছিলেন তাদের মধ্যে একজন প্রধানতম ব্যক্তি। এই নাজমুল হাসান এমনই একজন ব্যক্তি যার একান্ত আগ্রহে একটা খুবই ইউনিক ঘটনা ঘটেছিল 2025-এর জুলাইয়ে, 16ই জুলাই, যখন জাতীয় নাগরিক পার্টি এনসিপি তাদের জুলাই পদযাত্রা, তারপর মার্চ টু গোপালগঞ্জ ঘোষণা করে তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি ভাঙতে গোপালগঞ্জ গেল এবং গোপালগঞ্জের আওয়ামী লীগ নেতা কর্মী সমর্থক সাধারণ মানুষ তাদের বিরুদ্ধে এমন প্রতিরোধ গড়ে তুলল যে ওয়াকারুজ্জামানের বাহিনী, সেনাবাহিনী সাধারণ মানুষের উপর গুলি চালিয়ে 5 জন মানুষকে হত্যা করলো এবং তারপর সেনাবাহিনী ওই নাহিদ ইসলাম, হাসনাত, সার্জিস, নাসির উদ্দিন পাটোয়ারিদেরকে সেনাবাহিনীর সাজোয়া যানে ভরে কোনো মতে নিরাপদে গোপালগঞ্জ থেকে বের করে আনলো বটে, কিন্তু এরপর সপ্তাহের বেশি সময় ধরে গোপালগঞ্জে ভয়াবহ যৌথ বাহিনীর অভিযান চালানো এবং শুধু সেনাবাহিনী সেবার কিন্তু সেই অভিযান পরিচালনা করে নাই। নৌবাহিনী প্রধান নাজমুল হাসানের একান্ত আগ্রহে এবং পরামর্শে তখন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান যৌথ বাহিনীর সেই অভিযানে নৌবাহিনীকেও অন্তর্ভুক্ত করেন এবং যেটা সাধারণভাবে কখনো শোনা যায় নাই যে যৌথ বাহিনীর অভিযানে নদীপথ ঘিরে ফেলে নৌবাহিনী মোতায়েন করে এবং তারপর বিবৃতি দিয়ে এটা জানান দেওয়া হয় যে পুরো নদীপথটাও ঘিরে ফেলে যৌথ বাহিনীর অভিযান থেকে বিপুল পরিমাণ গ্রেফতার করা হচ্ছে এবং নৌবাহিনীর এই অভিযানে যুক্ত হওয়া কত বড় সাফল্য এনে দিয়েছে। শেখ হাসিনার আমলে তাই নিযুক্ত শুধুমাত্র সেনাপ্রধান ওয়াকারুজ্জামানই যে শেখ হাসিনার বিরুদ্ধে দাঁড়িয়ে গেলেন 2024-এ এসে, যিনি কিনা শেখ হাসিনার আত্মীয় বটে এবং অনেকেই বলেন যে শেখ হাসিনার আত্মীয় হওয়ার কারণেই তিনি সেনাপ্রধান পর্যন্ত হতে পেরেছিলেন কিনা। অন্যদিকে দেখেন নৌবাহিনী প্রধানও কিন্তু ভীষণ সক্রিয় ভূমিকা পালন করলেন শুধুমাত্র সরকারের বিরুদ্ধে দাঁড়িয়ে তাই নয়, এমনকি সরকার পতনের পর আওয়ামী লীগ নেতা কর্মীদের দমনেও তিনি বিশেষভাবে সক্রিয় হয়ে উঠেছিলেন এবং বলা হয় যে এদের এতটা শেখ হাসিনা বিরোধিতা এবং তারা যে রীতিমতো একটা বিরোধী পক্ষের রাজনীতিবিদদের সঙ্গে 2024-এর জুলাইয়ের আন্দোলনের সময়টা থেকেই যোগাযোগ রক্ষা শুরু করেছেন, যেমন ডিজিএফআই প্রধান হামিদুল হকও করছিলেন সেই একই যোগাযোগ রক্ষা এবং তাদেরকেই সমর্থন জানানো। সেসবের প্রেক্ষিতে শেখ হাসিনাকে যখন 2024-এর 5ই আগস্ট নিরাপত্তার জন্য তার নিরাপত্তা রক্ষায় নিয়োজিত বাহিনী এসএসএফ কিংবা পিজিআর গণভবন থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্তে অনড় হয়ে পড়ে, তখন তারা বিমান বাহিনী প্রধানের সঙ্গে যোগাযোগ করেছেন এবং তারা সম্ভবত এই এসএসএফ, পিজিআর এবং বিমান বাহিনীর সহায়তাতেই শেখ হাসিনার সামরিক বিমান নিশ্চিত করে তার ভারতে আকাশ সীমা খুলিয়ে ভারত রওনা দেওয়ার পথ প্রশস্ত করেছেন। এটাও শেখ হাসিনার ঘনিষ্ঠদের অনেকের কাছে শোনা যায়, কারণ নাজমুল হাসান আর ওয়াকারুজ্জামান যে ভীষণভাবে বিরোধী হয়ে উঠেছিলেন এবং তাদের যে পরিকল্পনা ছিল মূলত ঢাকা অভিমুখে আসা লং মার্চ টু ঢাকা সফল করতে সেনাবাহিনীর ব্যারিকেড উঠিয়ে দিয়ে গণভবন অভিমুখে বিক্ষুব্ধ জনতাকে পাঠিয়ে দেওয়া,
সেটা নানা বিশ্লেষণে এবং তথ্যে একেবারে পরিষ্কার। সেই নাজমুল হাসান কেন নৌবাহিনী প্রধান হিসেবে এক্সটেনশন পেলেন না, যেই আবেদনটাও নাকি সশস্ত্র বাহিনীর তরফে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের আগ্রহে এবং তদবিরে পাঠানো হয়েছিল সরকারের কাছে, সেটাও এখন বেশ আলোচিত হচ্ছে। 5ই আগস্টের ঘটনায় নৌবাহিনী প্রধানের যে ভূমিকা, তাতে তিনি একই সময়ে অন্তত অবসরে যেতে পারবেন, যখন ওয়াকারুজ্জামান এবং বিমান বাহিনী প্রধান হাসান মাহমুদ খানও যেতে পারবেন। সে প্রত্যাশাটা তার যেমন ছিল, সেই ধারণাটা সশস্ত্র বাহিনীর ভেতরে একটা পক্ষের ছিল, কারণ ওয়াকারুজ্জামান এই নাজমুল হাসানকে সমর্থন দিয়ে আসছিলেন। কিন্তু শেষ পর্যন্ত নাজমুল হাসানের চাকরির সময়সীমা বৃদ্ধি করা হয় নাই, তাকে 23শে জুলাই ক্ষমতা ছাড়তে হচ্ছে। নৌবাহিনীর নতুন প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন রিয়ার অ্যাডমিরাল খন্দকার মিসবাহুল আজিম, এবং নৌবাহিনী প্রধান হিসেবে অবসরে নেওয়ার পর নাজমুল হাসান কি করেন? দেশে থাকেন, বিদেশে চলে যান, বিচারের মুখোমুখি হন, এইরকম নানা প্রশ্ন ঘুরছে বিভিন্ন মহলে। কারণ নাজমুল হাসানকে দুর্নীতি দমন কমিশনের তদন্তেরও মুখোমুখি হতে হয়েছে সাম্প্রতিক সময়ে। 3 বাহিনী প্রধানের মধ্যে এখন পর্যন্ত দুর্নীতি দমন কমিশনে কিংবা কোনো তদন্তে বা আদালতে, বিচারালয়ে নাম এসেছে শুধুমাত্র এই নৌবাহিনী প্রধান নাজমুল হাসানেরই। এই যে তিনি অবসরে যাওয়ার আগে আগে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন তাদের একটা উচ্চ পর্যায়ের তদন্তে চট্টগ্রাম পোর্ট অথরিটি, মংলা পোর্ট অথরিটি এবং নৌবাহিনীর ভেতরকার জাহাজ এবং অন্যান্য সরঞ্জামাদি ক্রয়ে সরাসরি নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নাজমুল হাসান সহ নৌবাহিনী এবং বেসামরিক অনেক উচ্চপদস্থ কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত শুরু করলো, সেটাকেও অনেকে তাই খুব তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন। দুর্নীতি দমন কমিশনের ওই তদন্ত উদ্যোগের কাগজপত্র ঘাটলে দেখা যায় দুর্নীতি দমন কমিশনের কাছে এ খবর আছে যে যেমন করে শত শত কোটি টাকা এক একটি জাহাজ কিংবা অন্য কোনো সরঞ্জামাদি ক্রয়ে বাড়িয়ে দেখানো হয়েছে এবং তার মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করা হয়েছে, তেমনি নাজমুল হাসানের স্ত্রীর দুলাভাই আওয়ামী লীগের সাবেক এমপি মোহাম্মদ জিল্লুর রহমান সম্প্রতি কাতারে একটা মার্কেট কিনে ফেলেছেন এবং দুর্নীতি দমন কমিশনের কাছে এমন কাগজপত্র আছে যে সেই অর্থ বাংলাদেশের নৌবাহিনী প্রধান নাজমুল হাসানের তরফে কাতার পর্যন্ত পাঠিয়ে ওই মার্কেট কেনার ব্যবস্থা হয়েছে। শুধু তাই নয়, দুর্নীতি দমন কমিশন জানাচ্ছে যুক্তরাষ্ট্রের আটলান্টায় মুকুল কর্পোরেশন নামের একটা কোম্পানি গড়ে তুলে একজন মোহাম্মদ কাজী মুকুলের নামে এবং তানজিম হাসান এবং সাজিদ হাসানের নামে যেসব সম্পদ গড়ে তোলা হয়েছে সেগুলো সম্ভবত নৌবাহিনী প্রধান নাজমুল হাসানের পরিবার থেকেই যুক্তরাষ্ট্রের আটলান্টা পর্যন্ত পৌঁছেছে। কাজেই 5ই আগস্টে এত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পর কিংবা গোপালগঞ্জে এতটা কঠোর ভূমিকা রাখবার পরেও যে নৌবাহিনী প্রধান নাজমুল হাসানের প্রধান পদে দায়িত্ব সময়সীমা বৃদ্ধি করা হলো না, সম্ভবত সরকার তাকে বলতে চাইছেন যে তার দুর্নীতি দমন কমিশনের বিপুল সম্পদের যে তদন্ত চলছে সে তদন্ত আরো বাড়তে না দিয়ে সরকার যে তাকে মানে মানে বিদায় নিতে দিল, এটাই তার একটা বড় পুরস্কার বটে। 2026 সালের জুলাই মাসে আবু সাইদ হত্যার দ্বিতীয় বার্ষিকী পার হয়ে গেল। সামাজিক যোগাযোগ মাধ্যম ছাড়া বাংলাদেশে জুলাই নিয়ে মানুষের কোনো বাস্তব আগ্রহ আছে এমন প্রমাণ পাওয়া গেল কি? মৃত্যু দিবসকে কেন্দ্র করে রাষ্ট্রীয় উদ্যোগ, রাজনৈতিক প্রচারণা এবং নানা আয়োজন সত্ত্বেও জনসমাগম তৈরি করা গেল না। কোথাও খালি চেয়ার, কোথাও বিব্রত আয়োজক, কোথাও বক্তৃতার চেয়ে দর্শকের সংখ্যা কম। যে ঘটনাকে নতুন বাংলাদেশের জন্ম, নয়া বন্দোবস্ত হিসাবে প্রতিষ্ঠা করার চেষ্টা হয়েছে, তার দ্বিতীয় বার্ষিকীতে মানুষের এই অনাগ্রহ নিছক একটি সাংগঠনিক ব্যর্থতা বলে মনে হয় আপনার, নাকি একটি রাজনৈতিক মেসেজও? প্রশ্ন হলো, জুলাই যদি সত্যি একটি সর্বজনীন গণ আন্দোলন হয়ে থাকে তাহলে জনগণ আসলে কোথায়? রাজনীতিতে কখনো কখনো একটি
একটি ঘটনা, একটি ছবি হাজার বক্তৃতার চেয়ে শক্তিশালী হয়ে ওঠে। 2026 সালে জুলাইকে ঘিরে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে খালি চেয়ারগুলো ঠিক তেমনই একটি রাজনৈতিক প্রতীক। কারণ খালি চেয়ার শুধু উপস্থিতির অভাব বোঝায় না, মানে জনগণের উপস্থিতির অভাব বোঝায় না, এটি আগ্রহের অভাব, আবেগের অভাব, রাজনৈতিক সংযোগের অভাবটাও প্রকট করে তোলে। যে ঘটনাকে 2 বছর ধরে নতুন বাংলাদেশের জন্ম, নতুন বন্দোবস্ত, মুক্তিযুদ্ধকে প্রতিস্থাপনের চেষ্টা এসব হিসাবে উপস্থাপন করা হয়েছে, সেই ঘটনার দ্বিতীয় বার্ষিকীতে যদি রাষ্ট্রীয় আয়োজনের সামনে খালি চেয়ার পড়ে থাকে, তাহলে তো প্রশ্ন উঠবেই, মানুষের মনে জুলাই আসলে কতটা জায়গা করে নিতে পেরেছে। জুলাইয়ের দ্বিতীয় বর্ষপূর্তির অনুষ্ঠানগুলো দেখে আমার প্রথম যে কথাটি মনে হয়েছে তা হলো, জুলাই কি মানুষের মনে কখনো আসলে জায়গা করে নিয়েছিল, নাকি জুলাইপন্থীরা খুব জোর চেষ্টা করেও মানুষের মনের ভেতরে জুলাইকে গেঁথে দিতে পারছে না? একটি কথা পরিষ্কার করে বলা দরকার, একটি অনুষ্ঠানে লোক কম হয়েছে বলে পুরো জাতির রায় ঘোষণা করা হয়ে যায় না। রাজনীতি এত সরলও নয়, কিন্তু যখন রাষ্ট্রের সর্বোচ্চ প্রচেষ্টা, সরকারি পৃষ্ঠপোষকতা, বিপুল প্রচার এবং দীর্ঘ প্রস্তুতির পরেও মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ চোখে পড়ে না, তখন সেই দৃশ্যকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। সেটি রাজনৈতিক ভাষা, আর সেই ভাষা পড়ে ফেলতে না পারলে রাজনীতিকে বুঝতে পারবেন না। ইতিহাসে একটি সহজ নিয়ম আছে, যে ঘটনা মানুষের হৃদয়ে জায়গা করে নেয় তাকে প্রতি বছর নতুন করে প্রতিষ্ঠা করতে হয় না। ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ কিংবা পৃথিবীর অন্য যে কোনো বড় ঐতিহাসিক ঘটনার দিকে তাকালেই বিষয়টি বোঝা যায়। মানুষ নিজেই সেই ইতিহাসের কাছে ফেরত যায়, রাষ্ট্র পরে আসে। কিন্তু যেখানে রাষ্ট্রকে আগে যেতে হয়, মানুষকে ডেকে আনতে হয়, সেখানে প্রশ্ন উঠবেই, ইতিহাস কি এখনো মানুষের, নাকি কেবল ক্ষমতার ভাষ্যে বন্দী? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে প্রথমেই চোখ যায় সরকারের দিকে। ক্ষমতায় এসে বলা হলো জুলাই সরকার পরিবর্তনের ঘটনা নয়, এটি নতুন রাষ্ট্র চিন্তার সূচনা, জুলাই সনদ হবে, নতুন রাজনৈতিক বন্দোবস্ত হবে, গণভোট হবে, এমন অনেক প্রতিশ্রুতি আমরা শুনেছিলাম। কিন্তু 2 বছর পরে যখন একটি নির্বাচন হলো, নির্বাচনের পরেই প্রতিশ্রুতিগুলোর কি হলো? যে সরকারটি জুলাইয়ের বেনিফিশিয়ারি হিসাবে প্রতিষ্ঠিত, তারা এসে আগের মতোই রাজনৈতিক কেন্দ্রবিন্দুতে মানে জুলাইকে রাখছে না। সাধারণ মানুষ কেন সেটিকে এই আবেগে ধরে রাখবে বলুন তো? মানে যে সরকার জুলাইয়ের আবেগে প্রতিষ্ঠিত, যে সরকার জুলাইয়ের বেনিফিশিয়ারি, তারাই যখন এই জুলাইকে দেখছে ভিন্নভাবে, ক্ষমতা দখল হিসাবে, তখন সাধারণ মানুষ কেন জুলাইকে মনে রাখবে আমাকে বলেন? সবচেয়ে বড় কথা হলো, ইউনূস সরকার জুলাই জাদুঘর করতে চেয়েছে। দেখুন, মুক্তিযুদ্ধ জাদুঘর যখন প্রতিষ্ঠিত হয়, তখন সরকার সেটা প্রতিষ্ঠিত করেনি, মানুষ সেটা প্রতিষ্ঠিত করেছে। কিন্তু জুলাই জাদুঘরকে প্রতিষ্ঠিত করতে হয়েছে রাষ্ট্রের টাকায়, রাষ্ট্রের জায়গা দখল করে এবং রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায়। দুর্নীতি তো হয়েইছে। আপনি ভাবুন যে জুলাইকে কিভাবে প্রতিষ্ঠিত করার জন্য রাষ্ট্রকে খেলতে হয়েছে। মুক্তিযুদ্ধকে সেটা করতে হয়নি, মুক্তিযুদ্ধকে সাধারণ মানুষ ধারণ করেছে। মানুষ কথার চেয়ে আচরণ দিয়ে প্রমাণ করে দিয়েছে যে মুক্তিযুদ্ধের জন্য এরকম সরকারি পৃষ্ঠপোষকতার দরকার নেই, রাষ্ট্রের পৃষ্ঠপোষকতার দরকার নেই। জুলাই নিয়ে তো অনেক প্রশ্ন আছে, সেগুলোর তো উত্তর আমরা এখনো পুরোপুরি পাইনি। যেমন ধরুন আবু সাঈদের মৃত্যু, যেটা নিয়ে জুলাই দিবস ঘোষণা হলো, সবচেয়ে আলোচিত প্রশ্ন তো সেটাই। আদালত তার বাবার বক্তব্য, ময়নাতদন্তের তথ্য, ঘটনার সময়রেখা সব মিলিয়ে জনপরিসরে নানা প্রশ্ন রয়ে গেছে। আহত হওয়ার পর চিকিৎসা পেতে বিলম্ব নিয়েও প্রশ্ন হয়েছে, আলোচনা হচ্ছে। এসব প্রশ্নের একটি স্বচ্ছ সর্বজন গ্রাহ্য ব্যাখ্যা আজও রাষ্ট্রের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে বা এই জুলাই চেতনাধারীদের পক্ষ থেকে দেওয়া হয়নি। ফলে অনেকের কাছেই জুলাইয়ের সবচেয়ে প্রতীকী ঘটনাগুলোর একটি এখনো বিতর্ক মুক্ত নয়। বিশেষ করে এই আবু সাঈদের ব্যাপারটি, আবু সাঈদ হত্যাকাণ্ডের বিচার নিয়েও একই কথা প্রযোজ্য। বিচার ব্যবস্থার উপর আস্থা কেবল রায় দিয়ে তৈরি হয় না, সেই রায়ের পথের যে প্রক্রিয়া, সেটিও মানুষের কাছে বিশ্বাসযোগ্য হতে হয়। যখন বিচার নিয়ে প্রশ্ন ওঠে, তখন সেই প্রশ্নকে রাজনৈতিক অপপ্রচার বলে উড়িয়ে দিলে আস্থা তো ফেরাতে পারবেন না, বরং সংশয় আরো গভীর হবে। বিশেষ করে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে নিয়ে রাজসাক্ষী কেনাবেচা থেকে শুরু করে নথি জাল করা, এবং রাষ্ট্র এখানে হেন অপকর্ম নেই যেটা করেনি, এবং পুরো আইনটি আসলে প্রশ্নবিদ্ধ।
ফলে এই আইন দিয়ে আপনি একজনকে সাজা দিয়ে দিবেন এবং সেটা নিয়ে প্রশ্ন উঠবে না মানুষের মনে, সেটা তো হতে পারে না। মানে সংকট কত প্রকার আপনি দেখুন। জুলাইকে জাতীয় ঐক্যের প্রতীক বলা হয়েছিল, কিন্তু 2 বছর পর দেখা যাচ্ছে জুলাই নিয়েই সবচেয়ে বেশি মতভেদ। যারা এক সময় একই কাতারে ছিলেন তারা অনেকেই আজ ভিন্ন কথা বলছেন। কেউ বলছেন আন্দোলনের লক্ষ্য বদলে গেছে, কেউ বলছেন আন্দোলনকে ব্যবহার করা হয়েছে, মানুষ প্রতারিত হয়েছে, কেউ বলছে প্রতিশ্রুত বাংলাদেশ তৈরি হয়নি। তাহলে সাধারণ মানুষ বিভ্রান্ত হবে না কেন বলেন? আমার কাছে আরো একটি প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ মনে হয়, আমরা কি সত্যি সব মৃত্যুকে সমান গুরুত্ব দিয়ে দেখতে পেরেছি? বাংলাদেশের রাজনীতিতে একটি বিপজ্জনক প্রবণতা আছে। আমরা নিজেদের নিহতদের শহীদ বলি, অন্যের নিহতদের পরিসংখ্যান বানিয়ে ফেলি। ফলে মানুষের মৃত্যু নিয়েও দলীয় বিভাজন তৈরি হয়। অথচ একটি সভ্য রাষ্ট্রে ছাত্র, পুলিশ, পথচারী কিংবা রাজনৈতিক কর্মী প্রত্যেকের জীবন সমান মূল্যবান হওয়ার কথা ছিল। যদি বিচার চাই তাহলে সবার জন্য বিচার চাই, যদি তদন্ত চাই তাহলে সব ঘটনার তদন্ত চাই, মানে বিচারও একদলীয় হয়ে যায়, ইতিহাসও মানে দলীয় হয়ে যায়। আপনি এক পক্ষকে ফাঁসি দিবেন, আরেক পক্ষকে ইন্ডেমনিটি দিয়ে দিবেন, মানে জাস্ট খালাস দিয়ে দিবেন বেকসুর, এটা হতে পারে না। এই জায়গাতেই জনপরিসরে একটি কঠিন পাল্টা প্রশ্ন আছে। যারা রাষ্ট্রের বল প্রয়োগের সমালোচনা করেন তারা কি আন্দোলনের সময় ঘটে যাওয়া সব সহিংসতারও একইভাবে নিরপেক্ষ তদন্ত চান? আবার যারা আন্দোলনের সময়কার সহিংসতাকে রাজনৈতিক প্রেক্ষাপটে ব্যাখ্যা করেন তারা কি সেই ঘটনাগুলোর নৈতিক দায় নিয়েও কথা বলতে প্রস্তুত? এই প্রশ্নগুলোর সহজ উত্তর নেই, কিন্তু উত্তর এড়িয়ে গেলে প্রশ্নগুলো তো হারিয়ে যাবে না। হয়তো এই কারণেই জুলাই এখনো সর্বজনীন স্মৃতিতে পরিণত হচ্ছে না। রাষ্ট্র তাকে একটি নির্দিষ্ট নামে ডাকতে চায়, কিন্তু সমাজ এখনো তার অর্থ নিয়ে বিতর্ক করছে। এই ব্যবধান যতদিন থাকবে ততদিন রাষ্ট্রীয় আয়োজন বড় হতে পারে, কিন্তু মানুষের অংশগ্রহণ নিশ্চিত হবে না। এবং বোঝাই যাচ্ছে যে মানুষ জুলাইকে মানছে না, জুলাইকে মানুষ অস্বীকার করেছে। আমার মনে হয় জুলাইকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করেছে বা ক্ষতিগ্রস্ত করছে এক ধরনের রাজনৈতিক অস্থিরতা। ঘটনাটিকে ব্যাখ্যা করার অতিরিক্ত তাড়াহুড়া। আপনি এটাকে ঐতিহাসিক বানাতে চাইছেন, কিন্তু আপনি দেখছেন যে এইটা দিয়ে কি করেছেন, আপনি ফেলেছেন সরকারকে। আপনি বলছেন যে বাংলাদেশ বদলে দিয়েছেন, আপনি সন্ত্রাস সৃষ্টি করেছেন, আপনি বলেছেন এটা বিপ্লব, গণ অভ্যুত্থান, নতুন রাষ্ট্রের জন্ম। আসলে তো এগুলো কিছুই নয়। ইতিহাসের মর্যাদা প্রচারণা দিয়ে আসে না, আসে সময়ের পরীক্ষায় টিকে থাকার মধ্য দিয়ে। বাংলাদেশের রাজনীতিতে প্রায় প্রতিটি বড় ঘটনায় শেষ পর্যন্ত দলীয় আনুগত্যের মধ্যে ভাগ হয়ে যায়। এক পক্ষ শুধু নিজেদের বেদনার কথা বলে, অন্য পক্ষ নিজেদের ক্ষতির কথা বলে। মাঝখানে হারিয়ে যায় রাষ্ট্র, হারিয়ে যায় মানুষ, হারিয়ে যায় সত্য অনুসন্ধানের দায়। ফলে জাতীয় ইতিহাস আর তৈরি হয় না, তৈরি হয় একাধিক প্রতিদ্বন্দ্বী ইতিহাস। এই অবস্থার পরিবর্তন সম্ভব একটি পথে, প্রতিটি মৃত্যু, প্রতিটি সহিংসতা এবং প্রতিটি অভিযোগের জন্য স্বাধীন, স্বচ্ছ, নিরপেক্ষ অনুসন্ধান নিশ্চিত করা। যে বিচার সবার জন্য সমান নয় তা শেষ পর্যন্ত কারো জন্যই বিশ্বাসযোগ্য নয়। 2 বছর পর জুলাই তাই আমার কাছে কোনো সমাপ্ত অধ্যায় তো নয়, বিপ্লব তো নয়, অভ্যুত্থান তো নয়। জুলাই হয়ে উঠছে মানুষের মনে একটি সন্ত্রাসী অধ্যায়, একটি ভয়ঙ্কর অস্ত্রের ব্যবহারের অধ্যায়, একটি প্রতারণার অধ্যায়, আর অনেকগুলো অসমাপ্ত রাজনৈতিক প্রশ্ন। আর সেই সব প্রশ্নের সবচেয়ে শক্তিশালী প্রতীক হয়ে রয়ে যাচ্ছে কয়েক সারি খালি চেয়ার। জুলাইয়ের 2য় বর্ষপূর্তিতে মন্ত্রী যখন প্রশ্ন করেন তিনি আশা করেছিলেন এখানে মানুষ উপচে পড়বে, কিন্তু আছে কয়েকটি খালি চেয়ার। তখনই আপনার বুঝতে হবে যে জুলাই তো হয়নি, জুলাই তো মানুষের মনে কোন রকম প্রভাব ফেলেনি। কারণ সেই চেয়ারগুলো হয়তো শুধু মানুষহীন ছিল না, সেখানে অনুপস্থিত ছিল আস্থা, ঐক্যমত্য এবং স্বতঃস্ফূর্ত জনসমর্থন, যা ছাড়া কোনো ঘটনাই শেষ পর্যন্ত জাতীয় ইতিহাস হয়ে উঠতে পারে না। জুলাই সে কারণেই শুধু জাতীয় ইতিহাস হয়ে উঠতে পারেনি তা নয়, এই খালি চেয়ারগুলি বলছে এটাই আসলে তথাকথিত জুলাই বিপ্লব, জুলাই চেতনা, জুলাই যুদ্ধ। ভালো থাকবেন সবাই।